হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লকডাউনে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও, তাই আজ আমি তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন, বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার বলতে আমরা বুঝাই স্পিড অফ রিঅ্যাকশন, মানে বিক্রিয়ক কত দ্রুত শেষ হচ্ছে এবং উৎপাদ কত দ্রুত তৈরি হচ্ছে। এই ক্যাটাগরিতে আমরা বিক্রিয়া পাবো টাইপস অফ রিঅ্যাকশন, 3 ধরনের বিক্রিয়া পাবো। যে সকল বিক্রিয়া খুব দ্রুত শেষ হবে, মানে বিক্রিয়ক খুব দ্রুত শেষ হয়ে উৎপাদ দিবে, যে বিক্রিয়কগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে দ্রুত একটার সাথে সংঘর্ষ করবে, বিক্রিয়কগুলো সংঘর্ষ করে উৎপাদে যাবে। যদি খুব দ্রুত, খুব কম সময়ে বিক্রিয়কগুলো উৎপাদে যায়, তাহলে এই বিক্রিয়া হচ্ছে ফাস্টেস্ট রিঅ্যাকশন, দ্রুতগতির বিক্রিয়া। আর যদি বিক্রিয়াটা খুব ধীরে ধীরে, বিক্রিয়কগুলো যদি খুব ধীরে ধীরে শেষ হয়ে উৎপাদ তৈরি হয়, তাহলে সেই বিক্রিয়া হচ্ছে ধীরগতির বিক্রিয়া, স্লো রিঅ্যাকশন। আর একটা হচ্ছে মডারেট রিঅ্যাকশন, সেটা খুব দ্রুতও না আবার খুব ধীরেও না, মাঝামাঝি। তাহলে বিক্রিয়ার হার, আজকের পড়ার টপিক রেট অফ রিঅ্যাকশন বলতে আমরা বুঝব চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম, মানে কত সময়ে বিক্রিয়ক শেষ হচ্ছে এবং উৎপাদ তৈরি হচ্ছে। তার মানে বিক্রিয়ার হার হচ্ছে স্পিড। যেমন আমি একটা বিক্রিয়া তোমাদের এখানে দেখালাম, এ বি এর সাথে বিক্রিয়া করে সি আর ডি তৈরি করে। এটা একটা উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া কি গত ক্লাসে তোমাদের সাথে আলাপ করছি। তাহলে এই বিক্রিয়ার রেট, বিক্রিয়ার স্পিড বা বেগ ডিপেন্ড করবে এই বিক্রিয়কগুলো এ কত দ্রুত সময় শেষ হচ্ছে, বি কত দ্রুত সময় শেষ হচ্ছে, আর সি কত দ্রুত সময় তৈরি হচ্ছে। তাহলে সি এবং ডি তৈরি হবে কত সময়ে এবং এ এবং বি কত সময়ে শেষ হবে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা বিক্রিয়ক। তাহলে আমরা জানবো বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের শেষ হওয়া এবং উৎপাদের তৈরি হওয়া কত সময়ে হচ্ছে। খুব দ্রুত হলে দ্রুতগতির বিক্রিয়া, খুব ধীর হলে ধীরগতির বিক্রিয়া, আর যদি মাঝামাঝি হয় তাহলে মধ্যবর্তী বা মডারেট রিঅ্যাকশন। তো বিক্রিয়ার হারের ডেফিনেশন বা সংজ্ঞায় তোমরা খাতায় লিখতে পারো, সবাই খাতা কলম বের করে লিখো। লিখতে হবে, নাহলে পারবে না। লিখলে তুমি বুঝতে পারবে। সবাই লিখো যে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন প্রতি একক সময়ের সাথে সাথে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়ক শেষ হবে উৎপাদ তৈরি হবে, সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি দেখাইছি, এখানে মাইনাস দেখাচ্ছি, শেষ হচ্ছে, এখানে নেগেটিভ সাইন বোঝাচ্ছে শেষ হচ্ছে। এ শেষ হচ্ছে, এর ঘনমাত্রা কমে যাচ্ছে মাইনাস, বি এর ঘনমাত্রা কমে যাচ্ছে, থার্ড ব্র্যাকেট ঘনমাত্রা সময়ের সাথে সাথে, কেমন। আর সি উৎপাদ, এর ঘনমাত্রা তৈরি হচ্ছে, সি কত সময় তৈরি হবে আর ডি কত সময় তৈরি হবে। তো সময়ের সাথে সাথে উৎপাদের তৈরি এবং সময়ের সাথে সাথে বিক্রিয়কের হ্রাস হলে আমরা তাকে বলবো রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার, কেমন। এখন বিক্রিয়ার হার কিছু বিষয়বস্তুর উপর নির্ভর করে। আমি এখানে একটা উদ্দীপক রেখে দিচ্ছি তোমাদের জন্য। এই উদ্দীপকটা পরীক্ষায় প্রচুর আসছে, কেমন। এই উদ্দীপকের দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে এই ভার্টিক্যাল লাইন বরাবর, এটা একটা লেখচিত্র, এই বরাবর ঘনমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে, এই বরাবর সময় দেখানো হয়েছে। তো সময়ের সাথে যতই সময় যাবে ঘনমাত্রা ততই কমবে। যেমন ধরো প্রথমে এই বিক্রিয়াটার, এটা একটা বিক্রিয়াটার ঘনমাত্রা ছিল 1.5 মোল পার লিটার, অনেক বেশি ঘনমাত্রা ছিল বিক্রিয়কের। যতই সময় যাচ্ছে ঘনমাত্রা কমতেছে, 1.5 থেকে 1.0, 0.5, 0.2, উপর থেকে নিচ বরাবর ঘনমাত্রা কমতেছে। উদ্দীপকের প্রশ্ন হচ্ছে ঘনমাত্রা 1.5 থেকে 0.5-এ যদি কমে যায়, হ্রাস পায়, মানে এখান থেকে যদি এটা এখানে আসে, এতটুকু যদি হ্রাস পায়, তা ঘনমাত্রা কত হ্রাস পেল? আমরা জানি ঘনমাত্রা, বিক্রিয়ার হার কত বের করতে বলছে। তো বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন। তো ঘনমাত্রা পরিবর্তন কত হলো? 1.5 থেকে 0.5-এ আসলো। তো 1.5 মাইনাস 0.5, তো কত? 1।
1.5 থেকে 0.5 আসলে 1 ঘনমাত্রা কমছে, ঘনমাত্রা পরিবর্তন। সময় কতটুকু লাগছে? 0.5 সময় হচ্ছে 350 সেকেন্ড। 100 সেকেন্ড থেকে 350 সেকেন্ডে গেছে, তো সময়ের পার্থক্য কত? 250 সেকেন্ড। তাহলে আমরা উপরে যদি ঘনমাত্রা পরিবর্তন আর নিচে যদি সময়ের পরিবর্তনটা উল্লেখ করি, তো বিক্রিয়ার হার পাবো। তো বিক্রিয়ার হার সমান সমান ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, এতটুকু পাবো। এটা উদ্দীপকের আনসার। খুবই সহজ একটা উদ্দীপক, কিন্তু প্রচুর পরীক্ষায় আসছে। কেমন? তো এটা হচ্ছে বিক্রিয়ার হারের ঘনমাত্রার প্রভাব। তো ঘনমাত্রা কমবে বিক্রিয়কের সময়ের সাথে সাথে। তো রেটটা কত? রেটটা হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন পার ইউনিট টাইম। কেমন? তাহলে আমরা এই উদ্দীপকটা এইভাবেই আমরা সমাধান করব, যে ঘনমাত্রা পরিবর্তন, কতটুকু পরিবর্তন হলো ঘনমাত্রা, আর সময়ের পরিবর্তন। উপরে ঘনমাত্রা পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন, এটাকে লিখে এভাবে আমরা উদ্দীপকটা সলভ করব। তাহলে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে ঘনমাত্রা, যত সময় যাবে ঘনমাত্রার পরিবর্তন হবে। কেমন? আচ্ছা, বিক্রিয়ার হারকে, যে সকল বিষয়বস্তু বিক্রিয়ার হারকে প্রভাবিত করে, প্রভাবিত করা মানে বিক্রিয়াকে বাড়ানো, উৎপাদ বাড়ানো, কেমন? স্পিডকে বাড়াতে পারে, আবার কমাতে পারে। যে সকল বিষয়বস্তু একটা বিক্রিয়কের, যে সকল বিষয়বস্তু বিক্রিয়ককে দ্রুত উৎপাদে নিতে পারে, সে সকল বিষয়বস্তু হচ্ছে ঘনমাত্রা, কনসেন্ট্রেশন। তুমি যদি কোনো বিক্রিয়ার ঘনমাত্রা বাড়িয়ে দাও, তাহলে উৎপাদও বাড়বে, এবং যত ঘনমাত্রা বাড়াবা উৎপাদ তত বাড়বে। টেম্পারেচার, তাপমাত্রা। একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে আর্হেনিয়াস। আর্হেনিয়াস হচ্ছে এমন একজন বিজ্ঞানী যে প্রথম তাপমাত্রার প্রভাব, যে বিক্রিয়ার মধ্যে যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাহলে বিক্রিয়ার গতি দ্বিগুণ বা 3 গুণ বেড়ে যায়। এবং সে একটা ইকুয়েশন দিয়ে তা প্রমাণ করছে। ইকুয়েশনটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, কিন্তু সে উল্লেখ করছে যে তাপমাত্রার একটা বড় প্রভাব রয়েছে বিক্রিয়ায়। তুমি যদি বিক্রিয়ার তাপমাত্রা বাড়াও, তো বিক্রিয়ার বেগ বাড়বে, স্পিড বাড়বে, রেট বাড়বে। আর যদি তাপমাত্রা কমাও, তাহলে রেট কমবে। আর হচ্ছে ক্যাটালিস্ট, যেমন আয়রন ক্যাটালিস্ট, আমরা অবস্থান্তর ধাতুগুলোকে ক্যাটালিস্ট বলে জানব। এই ক্যাটালিস্টগুলো বিক্রিয়াকে প্রভাবিত করে। কিছু কিছু ক্যাটালিস্ট ধনাত্মক ক্যাটালিস্ট, যা বিক্রিয়ার রেটকে বাড়িয়ে দেয়। কিছু কিছু ক্যাটালিস্ট ঋণাত্মক ক্যাটালিস্ট, যা বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয়। কেমন? আরও অনেক ধরনের প্রভাবক বিষ বিক্রিয়াকে নষ্ট করে দেয়। কেমন? তো বিভিন্ন ধরনের প্রভাবক বিক্রিয়াকে প্রভাবিত করে, বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়। তাহলে প্রভাবক হচ্ছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তার করে। আরেকটা হচ্ছে সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা পরীক্ষায় প্রচুর আসছে, এমসিকিউ এবং উদ্দীপক আকারে আসছে। সারফেস এরিয়া কিভাবে বিক্রিয়াকে প্রভাবিত করে, আমি তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরো, এটা একটা চুনা পাথর, লাম্ব আকৃতি, দলা, গোল চুনা পাথর। তা চুনা পাথর আমরা সবাই জানি ক্যালসিয়াম কার্বনেট। এই চুনা পাথরের দলার মধ্যে যদি তুমি উপর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপর থেকে তুমি ঢালো, তাহলে বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর পানি দিবে। এই বিক্রিয়াটা যদি তুমি দলা বড় লাম্ব আকৃতির মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালো, তাহলে সেটা যত দ্রুত বিক্রিয়া দিবে, তার থেকে বেশি দ্রুত বিক্রিয়া দিবে যদি তুমি এই দলাটাকে গুঁড়া করো। তুমি হ্যামার দিয়ে এটাকে গুঁড়া করো, গুঁড়া করে এরকম সারফেস এরিয়াটা বাড়িয়ে দাও। এরকম লাইমস্টোনের এরকম সারফেস এরিয়াটা দিয়ে বাড়িয়ে দাও। তুমি যদি এটাকে গুঁড়া করে সারফেস এরিয়াটা বাড়িয়ে দাও, তাহলে এখানকার এরিয়ার তুলনায় এখানে সারফেস এরিয়াটা কি বেড়ে যায়। সারফেস এরিয়া বেড়ে যাওয়ায় তুমি যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপর থেকে ঢালো HCl, তাহলে দেখা যাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিরেক্টলি, সরাসরি প্রত্যেকটা লাইমস্টোনের মলিকুলের সাথে বিক্রিয়া করবে। কিন্তু এখানে ঢাললে এখান থেকে এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আসতে সময় লাগবে। তাই সারফেস এরিয়াকে বাড়িয়ে কমিয়ে বিক্রিয়ার হারকে প্রভাবিত করা যায়। তাহলে বিক্রিয়ার হার এখানে কি কম, আর এখানে কি বিক্রিয়ার হার কি বেশি। কেন? এখানে দ্রুত সময়ে বিক্রিয়া হবে, আর এখানে কি কম সময়ে বিক্রিয়া হবে। তো সারফেস এরিয়া বিক্রিয়াকে প্রভাবিত করে। আরেকটা জিনিস, সানলাইট, সূর্যের আলো। এই যে আমাদের উদ্ভিদ, যত ধরনের প্ল্যান্টস, সেখানে যে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ হচ্ছে, সেটা কিন্তু রিয়েকশন। আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে,
আমাদের কোলেস্টেরল শরীরে চামড়ার নিচে, রোদ লাগতেছে সরাসরি এটা ভিটামিন ডি তৈরি করতেছে ইন প্রেজেন্স অফ সানলাইট। সো সানলাইট, সূর্যের আলোক রশ্মি বিক্রিয়াকে প্রভাবিত করে। দেখা গেছে অনেক বিক্রিয়া অ্যাবসেন্স অফ লাইট, মানে আলোর প্রভাব অনুপস্থিতি বিক্রিয়া হয় না। তো আলো বিক্রিয়াকে প্রভাবিত করে। কিছু কিছু বিক্রিয়া অন্ধকারে হয়, কিছু কিছু বিক্রিয়া আলো ছাড়া হয়ই না। তাহলে সানলাইট বিক্রিয়াকে প্রভাবিত করে। আরেকটা হচ্ছে প্রেশার, চাপের প্রভাব শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। যে সকল বিক্রিয়ক উৎপাদ উভয় দিকে গ্যাস আছে, সে সকল বিক্রিয়ার মোল সংখ্যার পার্থক্য থাকলে আর বিক্রিয়ক উৎপাদে যদি গ্যাসিয়াস স্টেটে থাকে, তাহলে তুমি চাপ বাড়াইলে কমাইলে বিক্রিয়া গতি হ্রাস বৃদ্ধি পায়। কেমন? তো বিক্রিয়া গতিকে বা হারকে প্রভাবিত করে চাপ। আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি টেম্পারেচারের প্রভাবটা, মানে আরহেনিয়াসের সমীকরণটা। এখনই তোমাদের সাথে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের মধ্যে তাপমাত্রার প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ, উদ্দীপক আকারে প্রচুর আসছে, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কেমন? বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, এটা নিয়ে প্রথম ব্যাখ্যা করছে যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট, প্রথম বিজ্ঞানী আরহেনিয়াস, যে তাপমাত্রার প্রভাবকে ব্যাখ্যা করছে। এবং সে বলছে যে তাপমাত্রা প্রতি 10 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ থেকে 3 গুণ বাড়ে। তুমি 10 ডিগ্রি বাড়ালা, ডাবল হয়ে গেল, দ্রুত সময়ে উৎপাদ তৈরি হলো। তুমি তাপমাত্রা কমাইলে বিক্রিয়ার গতিটাও কি কমে যাবে। এবং আরহেনিয়াস প্রথম এই তথ্যকে কাজে লাগিয়ে ম্যাথমেটিক্যালি সে প্রমাণ করছে তার সমীকরণ, আরহেনিয়াসের সমীকরণটা হচ্ছে বিক্রিয়ার হার। সবাই একটু লক্ষ্য করো সমীকরণটার দিকে। কে হচ্ছে বিক্রিয়ার হার? বিক্রিয়ার হার হচ্ছে সক্রিয়ণ শক্তির সাথে এক্সপোনেনশিয়াল বৃদ্ধি। এক্সপোনেনশিয়াল বৃদ্ধি মানে কি? ওই যে কিছুক্ষণ আগে বললাম, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধিতে গতি দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে যায়। এই যে ডাবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়, দ্রুত বিক্রিয়াটা হয়। এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় এক্সপোনেনশিয়াল বৃদ্ধি। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই। আর এখানে ই এ হচ্ছে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। এটা কি? এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব। এটা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবের সাথে রিলেটেড, ভালো করে বুঝতে হবে এটা সক্রিয়ণ শক্তি কি, আমি বুঝাবো এখনই তোমাকে। আর এখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক, তোমরা সবাই জানো আর গ্যাস ধ্রুবক। টি হচ্ছে ক্যালভিন টেম্পারেচার, তাপমাত্রা। আর এ হচ্ছে আরহেনিয়াস কনস্ট্যান্ট, আর কে হচ্ছে বিক্রিয়ার হার। তো কে সমান সমান এ ইন্টু এক্সপোনেনশিয়াল বৃদ্ধি টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। কেমন? এটা প্রতিপাদনও আসে না, আমি তোমরা যদি চাও পরে কোনো একদিন এটা প্রতিপাদন করে দেখাবো। কেমন? এখন আমাদের টাইম লিমিটেড, তাই আর প্রতিপাদন করে তোমাদের দেখাচ্ছি না। এখানে বুঝতে হবে সক্রিয়ণ শক্তিটা কি। আচ্ছা, সক্রিয়ণ শক্তিটা হচ্ছে, ধরো তোমাদের ভালো করে বুঝাই, একটা পাত্রে আমি এখানে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, মুছে দিলাম সক্রিয়ণ শক্তিটা বোঝানোর জন্য। ধরো এটা একটা রিয়েক্টর, পাত্র। এই পাত্রে বিক্রিয়া হচ্ছে এ এবং বি এর সাথে, এ এবং বি এর মধ্যে বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া হয়ে তারা তৈরি করতেছে প্রোডাক্ট, ধরো পি তৈরি করতেছে। এ এবং বি বিক্রিয়া করে পি তৈরি করতেছে। তখনই তারা বিক্রিয়া করবে 3টা শর্তে। প্রথম শর্ত, ধরো এই পাত্রে এ আছে, এ আছে, এ আছে, বি আছে, বি আছে, বি এ এরকম আছে পাত্রের মধ্যে। এ এবং বি উৎপাদ প্রোডাক্ট পি তখনই তৈরি করবে যখন এর মধ্যে নির্দিষ্ট একটা শক্তি থাকবে। মানে এ তার যে শক্তি, সেই শক্তি নিয়ে এই একে ধাক্কা দিবে, সংঘর্ষ করবে। সংঘর্ষ তথ্য কোয়ালিশন থিওরিতে এটা ডিটেইল আলোচনা হবে। আমি জাস্ট একটু তোমাদের বলতেছি, এ একটা নির্দিষ্ট শক্তিতে এই বি এর সাথে সংঘর্ষ করবে। এ এর সাথে সংঘর্ষ করবে না, এ বি এর সাথে সংঘর্ষ করবে নির্দিষ্ট শক্তি নিয়ে। বি মলিকিউলও একটা নির্দিষ্ট শক্তিতে এর সাথে কি সংঘর্ষ করবে। তো সংঘর্ষ হবে একটা নির্দিষ্ট শক্তিতে, এরা একটার সাথে ধাক্কি করবে, সংঘর্ষ করে এই পি তৈরি করবে। কিন্তু সকল সংঘর্ষ কি কার্যকর হবে না, সংঘর্ষ হতে হবে ইফেক্টিভ, যেটাকে আমরা বলবো ইফেক্টিভ কোয়ালিশন।
ইফেক্টিভ কোয়ালিশন, কার্যকর সংঘর্ষ। কার্যকর সংঘর্ষ কখন হবে? ধরো সামনাসামনি যদি সংঘর্ষ হয়, মানে সংঘর্ষণের একটা ওরিয়েন্টেশন আছে, দিক থাকবে, ওরিয়েন্টেশন। যদি সামনাসামনি সংঘর্ষ হয় তখন তা হবে ইফেক্টিভ। পাশাপাশি সংঘর্ষগুলো ইফেক্টিভ হবে না। তার প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়কগুলো পরস্পরের সাথে সংঘর্ষ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হবে। তৃতীয় শর্ত সংঘর্ষ হবে নির্দিষ্ট দিক হতে, সামনাসামনি সংঘর্ষ। সংঘর্ষের পর কি হবে? খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ। সংঘর্ষ করার পর দেখা যাবে বিক্রিয়কগুলোর একটা শক্তি তাদের থাকে এবং উৎপাদের একটা শক্তি থাকে। এই বিক্রিয়কগুলো শক্তি সংঘর্ষ করে করে শক্তি অ্যাচিভ করবে, শক্তি গ্রহণ করবে, শক্তি পেতে 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 একটা শক্তির বাধাকে তারা অতিক্রম করবে। এই শক্তির বাধাটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি ইএ, যেটা আরহিনিয়াস ব্যাখ্যা করছে তার সমীকরণে। কিছুক্ষণ আগে যে সমীকরণটা দেখাইছিলাম আরহিনিয়াসের সমীকরণ, সেই সমীকরণে ইএ হচ্ছে সক্রিয়ণ শক্তি। এটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার, শক্তির বাধা। এই যে এনার্জি ব্যারিয়ার, এই যে বাধাটা, এই যে বাধাটা শক্তির। বিক্রিয়কগুলো, এই বিক্রিয়কগুলো তারা পরস্পরের সাথে সংঘর্ষ করে করে আস্তে আস্তে শক্তি অর্জন করে করে শক্তির এই বাধাটাকে অতিক্রম করবে। এই যে বাধাটা, এই বিক্রিয়কগুলো এই যে শক্তির এই বাধাটাকে অতিক্রম করবে, বাধাটাকে অতিক্রম করবে। শক্তির এই বাধাটাকে কি তারা অতিক্রম করবে? শক্তির এই বাধাটাকে তারা অতিক্রম করবে। এই বাধা কিভাবে? দেখো আমি এখানে উল্লেখ করছি যে এনার্জি ব্যারিয়ার, শক্তির বাধা। কেমন? মনোযোগ। এখানে ড্যালেজ হচ্ছে বিক্রিয়ার এনথালপি, শক্তির পরিবর্তন, এনথালপি অফ রিঅ্যাকশন। এনথালপিটা কি? বিক্রিয়ার এনথালপি হচ্ছে উৎপাদে যে শক্তি, এই যে উৎপাদ, যে প্রোডাক্ট পাইলাম, উৎপাদের শক্তির সাথে বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের একটা শক্তি আছে, এই দুটো শক্তির পার্থক্য। এবং এই ড্যালেজ দুই ধরনের। যদি ড্যালেজ ঋণাত্মক হয়, ড্যালেজের মানটা যদি ঋণাত্মক হয় তখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা সবাই জানি ড্যালেজ রিঅ্যাকশন এনথালপি, এটা যদি নেগেটিভ ঋণাত্মক হয় তাপ উৎপাদী। আর ড্যালেজটা যদি গ্রেটার দেন 0 পজিটিভ হয় তাপ হারি। তো কখন নেগেটিভ হবে? যখন রিঅ্যাক্টেন্টের এনার্জিটা বেশি হয়। এটা যদি বেশি হয়, এটা যদি কম হয়, তখন এটা কি হবে? নেগেটিভ। আর নেগেটিভ হলে তাপ উৎপাদী। তো কে বেশি হবে? বিক্রিয়কের শক্তি যদি উৎপাদের থেকে বেশি হয় তাহলে তা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি উৎপাদের শক্তি বিক্রিয়কের থেকে বেশি হয়, দুইটা বেশি হয়, তো এটা পজিটিভ হবে। আর ড্যালেজ যখন পজিটিভ তখন তাপ হারে। এই জিনিসটা আমি এখানে তুলে ধরছি। এখানে দেখো রিঅ্যাক্টেন্টটা নিচে আছে আর প্রোডাক্টটা কি উপরে আছে। তো এখান থেকে এই পর্যন্ত শক্তির যে চূড়াটা, এখান থেকে এই পর্যন্ত এই যে শক্তিটা দেখতেছি, আমি দেখতেছি এই যে শক্তিটা দেখতেছি, এই শক্তিটা হচ্ছে প্রোডাক্টের শক্তি। আর এখান থেকে এই যে এই পর্যন্ত যে শক্তিটা দেখতেছ, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্টের শক্তি। তো এখানে প্রোডাক্ট কিন্তু উপরে, প্রোডাক্ট উপরে মানে প্রোডাক্টের শক্তি বেশি আর রিঅ্যাক্টেন্টের শক্তি কি? কম। তো প্রোডাক্টের শক্তি যদি বেশি হয়, রিঅ্যাক্টেন্টের শক্তি যদি কম হয়, আবার বলতেছি প্রোডাক্টের শক্তি যদি বেশি হয়, রিঅ্যাক্টেন্টের শক্তি যদি কম হয়, তাহলে সেই বিক্রিয়া হচ্ছে তাপহারী। সবাই আবার দেখো, প্রোডাক্টের শক্তি যদি বেশি হয় তার ড্যালেজ কি? পজিটিভ হবে। তো এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া ক্ষেত্রে প্রোডাক্টের এনার্জিটা কি? এখান থেকে এখানে এনার্জিটা কি? বেশি। আর রিঅ্যাক্টেন্টের এনার্জিটা কি? কম, খুবই কম। তাহলে এই যে পার্থক্যটা কি? ডেল এইচ। মনোযোগ, ডেল এইচ সমান সমান প্রোডাক্টের এনার্জি মাইনাস কি? রিঅ্যাক্টেন্টের এনার্জি। মানে এই যে পার্থক্যটা, এই যে এখান থেকে প্রোডাক্টের শক্তি আর রিঅ্যাক্টেন্টের শক্তির পার্থক্য হচ্ছে কি? ডেল এইচ। আর রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়কগুলো পরস্পরের সাথে সংঘর্ষ করবে। সংঘর্ষ করতে 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 খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গাটায় আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন। এই সিচুয়েশনে পুরাতন যে বন্ধনগুলো ছিল, সেই পুরাতন বন্ধনগুলো ভেঙে যাবে, ভেঙে নতুন বন্ধন তৈরি হবে। যদি বিক্রিয়কগুলো শক্তি সংঘর্ষ করে করে শক্তি নির্দিষ্ট শক্তির যে বাধা, এনার্জি ব্যারিয়ার, এই যে বাধাটা, এই শক্তির বাধাটা অতিক্রম করার জন্য আস্তে আস্তে শক্তির উপরে উঠতে থাকবে। উপরে উঠে এই জায়গাটায় পুরাতন বন্ধনগুলো ভাঙতে থাকবে। আবার রিপিট করতেছি, এই জায়গাটায় বিক্রিয়কগুলো পুরাতন বন্ধনগুলো ভাঙতে থাকবে এবং উৎপাদ
তৈরি হতে থাকবে, নতুন বন্ধন তৈরি হতে থাকবে। এই যে অবস্থানটা, এই অবস্থানটাকে বলা হয় জটিল অবস্থা, কমপ্লেক্স স্টেট, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স স্টেট, অবস্থান্তর জটিল অবস্থায়। এটা ডেফিনেশন প্রচুর পরীক্ষায় আসে, তোমরা খাতায় লেখো, আমি বলতেছি। যে অবস্থায় বিক্রিয়কগুলো পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন উৎপাদে পরিণত হয়, সে অবস্থাকে আমরা বলবো অবস্থান্তর জটিল অবস্থা। এবং বিক্রিয়কগুলো এই যে অবস্থান্তর জটিল অবস্থাটা, এই অবস্থাটাকে ওভারকাম করে উৎপাদে যাবে। আমাদের এই অধ্যায়টা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কোথায় হবে? এখানে হবে, এখানে হবে। এখানে কি হবে? পুরাতন বন্ধনগুলো ভেঙে যাবে আর নতুন বন্ধনগুলো তৈরি হবে। এটাই তো পরিবর্তনটা, রাসায়নিক পরিবর্তন। বিক্রিয়কগুলো উৎপাদে যাবে কখন? যখন এই অবস্থায় তারা সংঘর্ষ করে বারবার একটা একটা সাথে ধাক্কা করবে। ধাক্কা শর্ত কি? নির্দিষ্ট শক্তিতে ধাক্কা হবে, নির্দিষ্ট ওরিয়েন্টেশন দিকে ধাক্কা হবে, কেমন? আর এই এনার্জি ব্যারিয়ারটা, শক্তির এই পার্থক্যটা তারা ওভারকাম করে পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন উৎপাদে পরিণত হবে। এই যে চূড়াটা, এই যে শক্তির পার্থক্যটা, এখান থেকে এই পর্যন্ত, এই যে শক্তির পার্থক্য এখান থেকে এই পর্যন্ত, এটাকেই বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। এবং বিক্রিয়ার হারের উপর এর প্রচুর প্রভাব রয়েছে। আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে তাপমাত্রা, টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচারের প্রভাব এটাই। দেখা যায় তাপমাত্রা যদি বাড়াও তাহলে অ্যাক্টিভেশন এনার্জি, দ্রুত বিক্রিয়কগুলো তাপমাত্রা বাড়িয়ে দিলাম, দ্রুত বিক্রিয়াগুলো পরস্পরের সাথে সংঘর্ষ করলো এবং এরা একটা হাইট অ্যাটেন্ড করলো এবং এই জায়গায় গিয়ে পুরাতন বন্ধন ভাঙলো, নতুন বন্ধন তৈরি হলো এবং উৎপাদে গেল। এবং বিক্রিয়কগুলো সক্রিয়ণ শক্তি ওভারকাম করে, অতিক্রম করে বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি করে উৎপাদে গেল। এই যে বাধাটা, এখান থেকে এই পর্যন্ত শক্তির এই যে বাধাটা, এটাকে আমরা বলবো সক্রিয়ণ শক্তি। এখানে তো একটা শক্তি থাকে, ধরো এখানে একটা শক্তি EX ধরলাম, আর এখানে বিক্রিয়কের শক্তি কি ER, তাহলে সক্রিয়ণ শক্তি কি হবে? EA। তাই আমরা বলতে পারি EA সমান সমান, এই শক্তিটা বেশি, EX জটিল অবস্থার যে শক্তি মাইনাস বিক্রিয়কের যে শক্তি, এই শক্তিটা তো ওখানে গেল মাইনাস ER। এই দুটো শক্তির পার্থক্য হচ্ছে সক্রিয়ণ শক্তি। ধরো এখানে শক্তি আছে 170 কিলোজুল ধরো, আর এখানে বিক্রিয়কগুলো শক্তি ছিল ধরো 70 কিলোজুল, 70 কিলোজুল। তা আমি তোমাকে যদি উদ্দীপকের প্রশ্ন করি, এটি উদ্দীপক, এইভাবে উদ্দীপকের প্রশ্ন হয়। উদ্দীপকের প্রশ্ন করি তো সক্রিয়ণ শক্তির মান বের করো, তাহলে তুমি বলবা এখানে শক্তি কত? 170, এখানে শক্তি কত? 70। 170 মাইনাস 70, 170 মাইনাস 70 কত থাকলো? 100। তো অ্যাক্টিভেশন এনার্জি কত? 100। তাহলে বিক্রিয়কগুলো 70 শক্তি নিয়ে সংঘর্ষ করে করে শক্তির যে বাধা, এনার্জি ব্যারিয়ার, শক্তির যে বাধা সেটা 100। এই 100 শক্তি তারা অর্জন করে উৎপাদে যাবে এবং এটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। গুড, এটা পরীক্ষায় প্রচুর আসে, এটা নোট ইট ডাউন, এটা ভালো করে নোট করো। আমরা আর্হেনিয়াসের সমীকরণটাকে একটু প্রতিপাদন করেছি এভাবে। আমরা সবাই জানি আর্হেনিয়াসের সমীকরণ কে সমান সমান আর্হেনিয়াস ধ্রুবক ইন্টু e⁻ ডিভাইড বাই RT। এই সমীকরণের ধ্যান দিয়ে কথাটা শোনো, এই সমীকরণের উভয় পার্শ্বে যদি তুমি ম্যাথমেটিক্যাল লন ভিত্তিক লগারিদম নাও তাহলে এটা পাবা। আমরা জানি m ইন্টু n ইজ ইকুয়াল m প্লাস n, তাই উভয় পক্ষে লন নিলে তুমি এই সমীকরণটা পাবা। এই সমীকরণটার লেখচিত্র আমি এখানে আঁকছি। এই লেখচিত্র পরীক্ষায় আসে উদ্দীপক আকারে, মনোযোগ দিয়ে কথাটা শোনো। এই সমীকরণটার এটাকে যদি তুমি y ধরো আর EA ডিভাইডেড বাই R, এটাকে যদি m ধরো, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস m, আর 1/t হচ্ছে কি x, তাহলে x হচ্ছে স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক, আর এই লন a হচ্ছে কনস্ট্যান্ট c। তাহলে তুমি সমীকরণ দাঁড়াচ্ছে y সমান সমান মাইনাস mx প্লাস c, যা y অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ। এই মাইনাসটা কিন্তু নিম্নমুখী হবে, এটা যদি মাইনাস না থাকতো তাহলে কিন্তু এটা এরকম হতো, কিন্তু এই ঢালটা, স্লোপটা নেগেটিভ হওয়ায় y অক্ষকে ছেদ করছে, কিন্তু রেখাটা হবে নিম্নমুখী, নিচের দিকে যাবে। আর এখানে ঢাল হচ্ছে ট্রিগোনোমেট্রিক ট্যানজেন্ট, যেটা আমরা পাবো মাইনাস EA ডিভাইড বাই R, এটা হচ্ছে ঢাল। এটা y অক্ষকে ছেদকারী নিম্নমুখী রেখার সমীকরণ, যেটা হচ্ছে আর্হেনিয়াসের লেখচিত্র। এখন
যদি তুমি মনোযোগ, যদি তুমি তাপমাত্রাটাকে পরিবর্তন করো, ধরো প্রাথমিক একটা তাপমাত্রা পাইলা T1, এই T1 সময়ে তুমি রেট অফ রিয়েকশন K1 পাইলা, T1 সময়ে রেট অফ রিয়েকশন K1 পাইলা, আর T2 সময়ে দি রেট অফ রিয়েকশন K2 পাও, তাহলে K1 হবে T1 রেসপেক্ট টু T1 K1, আর T2 সময়ে বিক্রিয়ার হার হবে K2 সমান সমান এটা। এই দুটা সমীকরণ যদি এই দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ যদি তুমি বিয়োগ করো, এটা থেকে এটাকে যদি তুমি বিয়োগ করো, তাহলে তুমি পাবা লগ K2 ডিভাইড বাই K1। লনকে যদি তুমি লগে আনো, তাহলে এই কনস্ট্যান্টটা বসাতে হয় ম্যাথমেটিক্যালি। লনকে লগে আনলে 2.303 এটা বসাতে হয়, তাহলে এই সমীকরণটা যদি তুমি বিয়োগ করো, তাহলে এই সমীকরণটা পাবো। এবং এটাই হচ্ছে আলটিমেট আরহেনিয়াসের সমীকরণ। এবং এই সমীকরণটা দিয়ে তুমি অঙ্ক করতে পারো, এবং এই সমীকরণের অঙ্ক পরীক্ষায় আসে MCQতে। কীভাবে আসে? তোমার শক্তি দেওয়া থাকবে, যে কোনো একটা তাপমাত্রা দেওয়া থাকবে, তার হার দেওয়া থাকবে, অন্য তাপমাত্রা দেওয়া থাকবে, তার হার বের করো। মানে যে কোনো 3টা দেওয়া থাকবে, আর একটা বের করতে হবে 4টা থেকে। এবং এইভাবে তুমি যে কোনো উদ্দীপকের ম্যাথমেটিক্যাল প্রবলেম হোক, তোমার লেখচিত্র ভিত্তিক উদ্দীপক হোক, ম্যাথমেটিক্যাল ভিত্তিক উদ্দীপক তুমি সমাধান করতে পারবে। প্রচুর উদ্দীপক আছে, আমি অন্য কোনো একটা ক্লাসে এই উদ্দীপকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি আশা করি এই লকডাউনের সময়টাতে তোমরা কোয়ালিটি টাইম মানে সময়টাকে ভালো করে ব্যবহার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ক্লাস। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।